হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা প্রবাহী তড়িৎ বা চলতড়িৎ অধ্যায়ের কিছু প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করব। স্বাভাবিকভাবেই এই অধ্যায়ের সমস্ত আলোচনার কেন্দ্রে থাকবে তড়িৎ প্রবাহ। এখন তড়িৎ প্রবাহ বলতে কি বোঝায়? যে কোনো পদার্থের মধ্যে বা যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে যদি কিছু আধান বা আধানযুক্ত কণা একটা বিশেষ দিকে গতিশীল হয় তখন তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এখন এই তড়িৎ প্রবাহ সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে গেলে তাহলে আধান সম্পর্কে আগে আমাদের জানতে হবে এবং আধানের কি কি ক্রাইটেরিয়া আছে বা কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো আমাদের ভালো করে জানতে হবে। তাই আজকে আমরা প্রথমেই শিখব আধান কি এবং আধানের কি কি বৈশিষ্ট্য আছে। দেখো, আধান হলো ইলেকট্রন, প্রোটন, মেসন ইত্যাদি কণার একটা প্রাথমিক বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বলতে কি বোঝায়? যেমন ধরো, মানুষের হাত আছে, এটা মানুষের একটা বৈশিষ্ট্য। গরুর শিং আছে, এটা গরুর একটা বৈশিষ্ট্য। তো ঠিক সেরকম ইলেকট্রনের, প্রোটন ইত্যাদি কণার আধান হচ্ছে তাদের একটা বৈশিষ্ট্য। মনে রাখতে হবে, এই বৈশিষ্ট্যটা অর্থাৎ আধানকে কখনো ইলেকট্রন বা প্রোটন বা এই ধরনের আধানযুক্ত কণা থেকে পৃথক করা যায় না, কখনোই যায় না। তো আধান কত প্রকার, কীরকম কি হতে পারে? দেখো, আমাদের আশপাশে আমরা যেরকম যা আধানযুক্ত কণা দেখি তাতে আমরা দেখতে পাই দুই ধরনের আধান আছে। অর্থাৎ আধান বা চার্জ সেটা দুই প্রকার। একটা হচ্ছে ধনাত্মক বা এটাকে আমরা বলি পজিটিভ আধান, আর একটা হচ্ছে ঋণাত্মক বা এটাকে আমরা বলি নেগেটিভ আধান। ধনাত্মক আধানের যুক্ত কণা তার উদাহরণ কি? যেমন ধরো, আমরা সেটাকে যদি এইভাবে আঁকি বা প্রকাশ করি, এটাকে আমরা প্রোটন বলতে পারি। প্রোটনের আধান হচ্ছে প্লাস ই পরিমাণ আধান। আর আমরা ইলেকট্রন একটা নেগেটিভ আধানযুক্ত কণা, ইলেকট্রনের আধানের পরিমাণ মাইনাস ই পরিমাণ। এখন বারবার আমাদের কথায় ই আসছে কেন? এই ই হচ্ছে আধানের একটা সবচেয়ে ক্ষুদ্র একক। আমাদের যে ধরনের কণা আমরা আশপাশে দেখতে পাই তাদের সবচাইতে কম পরিমাণ আধান হতে পারে ই পরিমাণ। তো ই এর মান কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। অর্থাৎ এই কুলম হলো আধানের এসআই একক। আমরা এটাকে কুলম না লিখে জাস্ট বড় হাতের সি দিয়েও প্রকাশ করতে পারি। বড় হাতের সি দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে দাঁড়ালো, একটা ইলেকট্রনের আধান হচ্ছে মাইনাস ই, অর্থাৎ মাইনাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আর প্রোটনের আধান হচ্ছে প্লাস ই বা প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এ পর্যন্ত আমরা যা শিখলাম তার উপর ভিত্তি করে একটা ছোট্ট প্রশ্ন আমরা দেখে নেব। এই প্রশ্নে বলা হচ্ছে 1 কুলম পরিমাণ আধানে কতগুলি ইলেকট্রন আছে। এখানে কিন্তু শুধুমাত্র আধানের মানের কথা বলা হচ্ছে। তো আমরা সবাই জানি যে একটি ইলেকট্রনে আধানের পরিমাণ আছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে আমরা লিখতে পারি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম আধান আছে একটি ইলেকট্রনের। তাহলে 1 কুলম আধান আছে
কতগুলি ইলেকট্রনের? 1/1.6 ইন্টু 10⁻⁻19 এতগুলো ইলেকট্রনের। এটাকে ক্যালকুলেট করলে আসবে 6.25 ইন্টু 10⁻18 এই সংখ্যাটা। অর্থাৎ এতগুলো ইলেকট্রন, অর্থাৎ 6.25 ইন্টু 10⁻18 সংখ্যক ইলেকট্রন যদি আমরা এক জায়গায় জড়ো করতে পারি, তাহলে সেই জায়গার আধানের পরিমাণ হবে 1 কুলম্ব। অবশ্যই এই আধানটা হবে -1 কুলম্ব, কারণ ইলেকট্রনের আধান নেগেটিভ। আমরা এখানে ইলেকট্রনের আধানের মান নিয়ে কথা বলছি। এবার আমরা আধান সংরক্ষণ নীতি সম্পর্কে জানব। এই নীতিতে বলা হচ্ছে কোনো বিচ্ছিন্ন বস্তু বা সংস্থার মোট আধান সর্বদা ধ্রুবক থাকে। এখন এখানে বিচ্ছিন্ন বলতে কি বোঝাচ্ছে? দেখো, বিচ্ছিন্ন বলতে আমরা বুঝি যে অন্য কারোর সাথে কোনো সংযোগ নেই এমন কোনো বস্তু। সংযোগ বলতে সেটা প্রত্যক্ষ সংযোগ হতে পারে বা পরোক্ষ সংযোগ হতে পারে। আমরা যদি এরকম ধরে নিই যে সব কিছুর থেকে আলাদা, অর্থাৎ পুরোপুরি একটা বায়ুশূন্য স্থান বা সেখানে অন্য কোনো কিছু নেই, শুধু একটা পরমাণু আছে, তাহলে ওই পরমাণুকে একটা বিচ্ছিন্ন সংস্থা হিসেবে আমরা ভাবতে পারি। তো এই সংস্থাতে মোট আধান সর্বদা ধ্রুবক হবে। উদাহরণ হিসেবে আমরা দুটো পরমাণুর কথা এখানে আলোচনা করব। যেমন ধরা যাক সোডিয়াম পরমাণু। দেখো, সোডিয়াম পরমাণুতে আমরা জানি ইলেকট্রন আছে হচ্ছে 11টা, প্রোটন আছে 11টা। যে কোনো পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে। নিউট্রন নিয়ে আমাদের ভাবার কোনো দরকার নেই, তার কারণ হচ্ছে নিউট্রন আধান শূন্য। তাহলে এখন দেখো, এই যে সোডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস আমরা সেটা এঁকেছি, আর নিউক্লিয়াসে দেখো মোট আছে 11টা প্রোটন। অর্থাৎ নিউক্লিয়াসের মোট আধান কত? 11 ইন্টু একটা প্রোটনের আধান হচ্ছে +E। আর বাইরেও বিভিন্ন কক্ষপথে আছে 11টা ইলেকট্রন। তাহলে 11টা ইলেকট্রনের মোট আধান কত? সেটা হচ্ছে 11 ইন্টু -E। এটা হচ্ছে ইলেকট্রনের আধান আর এটা হচ্ছে নিউক্লিয়াসের প্রোটনের আধান। তাহলে এই পুরো সংস্থাটার মোট আধান কত? আমাদের যোগ করতে হবে টোটাল চার্জ কিউ বের করতে গেলে। দেখো, এটা আসছে 0। এই পরমাণুতেও একই অবস্থা। এটা একটা অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস। অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন আছে 8টা আর চারপাশে ইলেকট্রনও আছে 8টা, অর্থাৎ এটা আছে 8টা। তাহলে মোট আধান দেখো এক্ষেত্রেও কিউ ইকুয়ালস টু 8 ইন্টু +E। এটা হচ্ছে প্রোটনের মোট আধান অর্থাৎ নিউক্লিয়াসের মোট আধান, আর ইলেকট্রনের মোট আধান হচ্ছে 8 ইন্টু -E। যেহেতু 8টা ইলেকট্রন চারপাশে, তাই টোটাল আধান হয়ে যাচ্ছে 0। তাহলে দেখো, এর থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? যে কোনো পরমাণুর মোট আধান 0। এখন যদি এই সোডিয়াম পরমাণু এই বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রনকে আমরা বের করে নিতে পারি, তাহলে তাকে আমরা বলি সোডিয়াম আয়ন। অর্থাৎ তখন সোডিয়াম পরমাণু আর থাকবে না, এটা বেরিয়ে গেলে তখন আমরা বলবো সোডিয়াম আয়ন। লক্ষ্য করো, সেক্ষেত্রে এই ইলেকট্রনটা থাকবে না, ইলেকট্রনটা এখানে বেরিয়ে গেছে। তাহলে দেখো, নিউক্লিয়াসের চার্জ কিন্তু চেঞ্জ হয়নি। নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা 11ই হবে, কিন্তু ইলেকট্রন সংখ্যা দেখো পরিবর্তিত হয়ে 10টা হয়ে গেছে। তাহলে দেখো, মোট আধান এখানে কি হচ্ছে? মোট আধান দেখো, প্রোটন সংখ্যা একই আছে, অর্থাৎ নিউক্লিয়াসের আধান এইটা 11 ইন্টু +E। আর বাইরে দেখো ইলেকট্রন হয়ে গেছে 10টা, তাহলে 10 ইন্টু -E। তাহলে দেখো, এই সোডিয়াম আয়নের মোট আধান সেটা হচ্ছে +E। সেই জন্য আমরা সোডিয়াম আয়নকে এভাবে লিখি Na+। আবার একইভাবে দেখো, আমাদের অক্সিজেন পরমাণু সাধারণত কি করে? বাইরের কক্ষের অষ্টক পূর্তির জন্য দুটো ইলেকট্রনকে বাইরে থেকে সে নেয়,
অর্থাৎ বাইরে থেকে নিল দুটো ইলেকট্রনকে। তাহলে দেখো নিউক্লিয়াসের চার্জ কিন্তু কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কিন্তু একই থাকে, অর্থাৎ 8টা। সেক্ষেত্রে নিউক্লিয়াসের মোট চার্জ এটাই থাকে। আর বাইরে দেখো ইলেকট্রন হয়ে গেছে, আগে ছিল 8টা, এখন হলো এই দুটো নেয়ার জন্য হয়ে গেল 10টা। তাহলে বাইরের ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে 10টা। তাহলে টোটাল চার্জ এক্ষেত্রে আর এক্ষেত্রে আর আমরা অক্সিজেন পরমাণু বলবো না, অক্সিজেন আয়ন বলবো। এটা কথায় লিখি, অক্সিজেন আয়ন। তো এখানে দেখো মোট আধান হচ্ছে -2e। তাই আমরা অক্সিজেন আয়নকে এভাবে লিখি O-2 বা কেউ কেউ O2- এভাবেও লেখে। এবার আর একটা বড় বৈশিষ্ট্য জানবো, যে দুটো আধানযুক্ত কণা যদি আশেপাশে থাকে, একটা আধানযুক্ত কণার পাশে যদি আরেকটা আধানযুক্ত কণা আনা হয়, তাহলে তাদের মধ্যে কীরকম ক্রিয়া বা প্রতিক্রিয়া হবে। তো দেখো, ধরা যাক এখানে একটা ধনাত্মক আধান আছে, আধানযুক্ত কণা, এবং এখানে আর একটা ধনাত্মক আধানযুক্ত কণা, অর্থাৎ দুটো একই টাইপের আধানযুক্ত কণা। তো সেক্ষেত্রে এই আধানযুক্ত কণারা পরস্পরকে বিকর্ষণ করে দূরে ঠেলে দেবে, এটা হচ্ছে বিকর্ষণ হবে। এটা তোমরা অনেকেই আগে থেকে জানো যে দুটো সমধর্মী আধানযুক্ত কণা পরস্পরকে ঠেলে দূরে সরিয়ে দেয় বা বিকর্ষণ করে। একইভাবে দুটো ঋণাত্মক আধানযুক্ত কণা তারাও পরস্পরকে ঠেলে দূরে সরিয়ে দেয়, অর্থাৎ এক্ষেত্রেও এটাও বিকর্ষণ, এটাও বিকর্ষণ। কিন্তু যদি একটা আধানযুক্ত কণা প্লাস পজিটিভ আধানের হয় আর একটা যদি নেগেটিভ আধানযুক্ত কণা হয়, তাহলে দেখো তারা পরস্পরকে আকর্ষণ করে। আকর্ষণ করে তারা পরস্পরকে। এখন বিজ্ঞানে কিন্তু শুধু আকর্ষণ করে বা বিকর্ষণ করে এটা বললে সবাই সন্তুষ্ট হয় না। এখানে আমাদের আকর্ষণ করে, তাহলে কি পরিমাণ আকর্ষণ করে, অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ণয় করতে হবে। এই মান আমাদের কে বলে দেবে, সেটা আমরা জানবো কুলম্বের সূত্র থেকে। দেখো, কুলম্বের সূত্রে বলা হচ্ছে যে যদি দুটো আধানযুক্ত কণা, ধরা যাক এর আধান হচ্ছে Q1 আর এর আধান হচ্ছে Q2, এবং এরা পরস্পর থেকে r দূরত্বে অবস্থান করছে, তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, কিভাবে আকর্ষণ বা বিকর্ষণ স্থির হবে যে এর মধ্যে আকর্ষণ হচ্ছে না বিকর্ষণ হচ্ছে, সেটা হচ্ছে এই রুল অনুযায়ী। অর্থাৎ যদি দুটোই ধনাত্মক হয় বা দুটোই ঋণাত্মক হয় তাহলে বিকর্ষণ বল হবে, আর যদি একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক হয় তাহলে আকর্ষণ হবে। আমরা সেই আলোচনায় পরে আসছি। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F সমানুপাতিক দুটো চার্জের গুণফল, অর্থাৎ Q1 × Q2। এবং এখানে কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, এই Q1 এবং Q2 এটা আমরা মডিউলাস নেব, এটা হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হচ্ছে সমানুপাতিক Q1 মডিউলাস Q1 × মডিউলাস Q2। এই মডিউলাস ব্যাপারটা কি, দেখো Q1 এর মান আমি ধরে নিলাম Q1 = 10 কুলম্ব আধান, +10 কুলম্ব আধান, আর Q2 এর মান ধরা যাক -5 কুলম্ব আধান। তাহলে আমি যদি এই Q2কে আমি নিই মডিউলাস নিই, অর্থাৎ Q2 মডিউলাস দ্যাট ইজ মডিউলাস -5 কুলম্ব, -5, তাহলে দেখো এই মাইনাসের মডিউলাস নিলে সেটা প্লাস হয়ে যাবে, আর প্লাস যদি হয় দ্যাট ইজ Q1 এর মডিউলাস অর্থাৎ +10, সেটার মডিউলাস কিন্তু 10ই হবে। অর্থাৎ প্লাস মাইনাস যাই থাক, মডিউলাস নিলে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে কুলম্ব বলছেন যে এই দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান মডিউলাস Q1 এবং মডিউলাস Q2 এর গুণফলের সমানুপাতিক।
এবং এদের মধ্যে যে দূরত্ব যদি r হয় তাহলে f সমানুপাতিক 1/r²। তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমি যদি এই দুটো সূত্রকে একসাথে করে একটা ইকুয়েশন করি তাহলে আমরা পাবো f ইজ ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট k ইন্টু মড q1 ইন্টু মড q2 বাই r²। এই k এটা একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে এটাই হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এখন দেখো আমরা এই সূত্রর এই পার্টটা থেকে আমরা পেলাম সেটা হচ্ছে যে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত হবে সেইটা। বল একটা ভেক্টর রাশি, তাহলে বলের মান আছে যেমন তেমন অভিমুখও আছে। তাহলে কুলম্বের সূত্রে কিন্তু অভিমুখের কথাও বলা আছে। অভিমুখ কি হবে সেটা হচ্ছে এই দুটো আধান এরা পরস্পর যে সরল রেখা দিয়ে আমি এদেরকে যুক্ত করতে পারি, পরস্পরকে যুক্ত করতে পারি যে সরল রেখা দিয়ে, এদের আকর্ষণ বা বিকর্ষণ বল সব সময় এই সরল রেখা বরাবরই ক্রিয়া করবে। অর্থাৎ এখানেও খেয়াল করো এই যে সরল রেখা বরাবরই কিন্তু বিকর্ষণ ক্রিয়া করছে, এখানেও সরল রেখা বরাবরই কিন্তু বিকর্ষণ, এখানে দেখো আকর্ষণও এই সরল রেখা বরাবরই ক্রিয়া করছে। তাহলে এই এফ এর অভিমুখ অর্থাৎ এই বলের অভিমুখ আকর্ষণ বা বিকর্ষণ বলের অভিমুখ হবে আধান দুটি সংযোজক সরল রেখা বরাবর। তাহলে আমরা কুলম্বের সূত্র থেকে দেখো দুটো বিষয়েই জানতে পারলাম যে দুটো আধানযুক্ত কণা যদি পরস্পর r দূরত্বে অবস্থান করে তাহলে তাদের পারস্পরিক যে আকর্ষণ বা বিকর্ষণ বল আমরা একে স্থির তড়িৎ বলও বলে থাকি। এই স্থির তড়িৎ বলের মান হবে k ইন্টু q1 q2 ডিভাইডেড বাই r²। এটা শুধু বলের মান নির্দেশ করছে, এখানে কিন্তু অভিমুখের কথা বলা নেই। অভিমুখ আমরা বলেছি পরে, সেটা হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বলের অভিমুখ হবে, অর্থাৎ এই বলের অভিমুখ হবে এই দুটো আধানযুক্ত কণা যে সংযোজক সরল রেখা সেই সরল রেখা বরাবর। বিকর্ষণ হলেও ওই সরল রেখা বরাবর হবে, আকর্ষণ হলেও ওই সরল রেখা বরাবরই আকর্ষণ হবে। এখন এই কে সম্পর্কে আমাদের একটু জানতে হবে। দেখো কে অর্থাৎ এই কে এর মান 9 ইন্টু 10⁹, এটা হচ্ছে এসআই ইউনিট যদি আমরা ইউজ করি তখন। অর্থাৎ এসআই ইউনিটে কে এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹, আর সিজিএস ইউনিটে কে ইকুয়াল টু 1, এটা আমরা যদি সিজিএস ইউনিট ইউজ করি। তবে আধুনিক যুগে বা এখনকার পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে এসআই ইউনিটই বেশি ব্যবহার করা হয়। এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কুলম্বের সূত্র কখন প্রযোজ্য হবে, যখন দুটো আধান একে অপরের সাপেক্ষে স্থির অবস্থায় আছে। এবং স্থির অবস্থায় শুধু এখন থাকলে হবে না, অনেক আগে থেকে স্থির অবস্থায় আছে। যদি সেটা থাকে তবেই আমরা কুলম্বের সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তাই এটা স্থির তড়িৎবিদ্যার প্রাথমিক সূত্র বলা হয়, অর্থাৎ এখানে আধান স্থির অবস্থায় থাকবে, না হলে কিন্তু কুলম্বের সূত্র প্রয়োগ করা একটু সমস্যার হয়। আর একটা প্রশ্ন প্রায়ই আমাদের পরীক্ষায় আসতে দেখা যায়, সেটা হচ্ছে যে এই যে বলের মান কি কি বিষয়ের ওপর নির্ভর করে। তাহলে সেটা হচ্ছে আধান কি পরিমাণ আছে তার উপর, অর্থাৎ বলের মান কি কি বিষয়ের ওপর নির্ভর করে। একটা হচ্ছে আধানের পরিমাণ, এর ওপর নির্ভর করে। এবং খেয়াল করো আধানের প্রকৃতির ওপর কিন্তু এখানে বলের মান নির্ধারিত হচ্ছে না। আধানের প্রকৃতি যাই হোক বলের মান কিন্তু একই হবে। আর কি
চার্জ দুটোর মধ্যে দূরত্ব কত তার উপর নির্ধারিত হবে। দেখো দূরত্ব যদি বাড়ে ফোর্স বা এই বলের মান কিন্তু কমে। তাহলে আধান দুটির মধ্যে দূরত্ব আর কি এই কে যেটা, এটা আমরা যেটা বলেছি এটা শূন্যস্থানে কে এর মান এসআই ইউনিটে এটা হয়। যদি এই আধান দুটোকে শূন্যস্থানে না রেখে জলের মধ্যে রাখা হয় বা অন্য কোনো পদার্থের মধ্যে থাকে তখন কিন্তু কে এর মান একটু চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ কোন মাধ্যমের মধ্যে আধান রয়েছে এই বিষয়টা আমাদের জানতে হবে এবং তার উপরে বেস করে কে এর মান নির্ধারিত হয়। এটা কিন্তু শূন্যস্থানে, এটা শূন্যস্থানে। তাহলে আধান দুটো কোন মাধ্যমে আছে, অর্থাৎ মাধ্যম। এই তিনটে বিষয়ের ওপর এই যে বল, অর্থাৎ এই তিনটে বিষয়ের ওপর স্থির তড়িৎ বল নির্ভর করে, নির্ভরশীল। এবার কুলম্বের সূত্রের ওপর ভিত্তি করে কি ধরনের প্রশ্ন আমাদের মাধ্যমিক লেভেলে আসতে পারে আমরা সেই রকম দু একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথমেই একটা অঙ্ক দেয়া আছে যে 5 কুলম্ব অর্থাৎ +5 কুলম্ব এবং -2 কুলম্ব আধানযুক্ত দুটো ক্ষুদ্র কণা পরস্পর থেকে কত দূরত্বে অবস্থান করলে ওদের মধ্যে ক্রিয়াশীল বলের মান 1 নিউটন হবে। অর্থাৎ এখানে কুলম্ব এসআই ইউনিট, নিউটনও এসআই ইউনিট, তাহলে আমরা এসআই ইউনিট নিয়ে অঙ্কটা করব। তাহলে দেখো এখানে আমরা যদি ধরে নিই যে দুটো আধান আছে যেখানে Q1 এর মান হচ্ছে 5 কুলম্ব আর Q2 এর মান হচ্ছে -2 কুলম্ব। এদের মধ্যে দূরত্ব হচ্ছে আর, এটা আমাকে বের করতে হবে এবং এদের মধ্যে ফোর্স বলে দিয়েছে 1 নিউটন। তো কুলম্বের সূত্র অনুযায়ী এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান F = দেখো K ইন্টু মড Q1 ইন্টু মড Q2 ডিভাইডেড বাই r², দূরত্বের স্কোয়ার। তাহলে দেখো লক্ষ্য করো কে এর মান এটা শূন্যস্থানে আছে বলে আমরা ধরে নিচ্ছি, কিছু না বলা থাকলে আমরা শূন্যস্থানে ধরে নেব। কে এর মান দেখো 9 × 10⁹, এটা আমরা জানি কে এর মান। আর দেখো Q1 তার মডিউলাস সেটা হবে 5 কুলম্ব আর Q2 তার মডিউলাস এটা হবে দ্যাট ইজ -2 তার মডিউলাস দ্যাট ইজ 2 কুলম্ব। ওকে, তো দেখো এখানে তাহলে হচ্ছে 5 × 2 ডিভাইডেড বাই r²। আর ফোর্সের মান বলা আছে 1 নিউটন, অর্থাৎ বাঁ পাশে ফোর্সের মান হবে 1 নিউটন। তাহলে দেখো এখানে আর এর মান আমরা কিভাবে পাবো, r = দেখো √, দেখো 5 × 2 দ্যাট ইজ 10, তাহলে এই 10 এসে এটা হয়ে গেল 10⁻10 দ্যাট ইজ 9 × 10⁻10, অর্থাৎ আর এ পাশে এসে r = √9 × 10⁻10, অর্থাৎ 3 × 10⁵ এত অবশ্যই মিটার হবে, কারণ বাকি সব ইউনিট কিন্তু এসআইতে। তাহলে দূরত্বের এককও আমাদের হবে এসআইতে, অর্থাৎ আর এর মান হবে 3 × 10⁵ মিটার। এবার আমরা একটা এমসিকিউ এর উত্তর খোঁজার চেষ্টা করব। তো প্রশ্নে কি বলা হচ্ছে, দুটো আধানযুক্ত কণা তাদের মধ্যে যে দূরত্ব ছিল সেই দূরত্বকে অর্ধেক করা হলো। অর্থাৎ ধরা যাক প্রথমে দুটো আধানযুক্ত কণা আছে Q1 Q2, তাদের মধ্যে দূরত্ব আছে D, এই দূরত্ব হচ্ছে D, এবং পরে এই দূরত্বকে অর্ধেক করা হলো, অর্থাৎ এই দূরত্ব হলো D/2। আধান কিন্তু একই আছে Q1 আর Q2, তাহলে এখানে যদি ফোর্স F1 হয় আর এখানে যদি ফোর্স F2 হয় তাহলে আমাদের বলতে হবে যে এই যে ফোর্সের মান বেড়ে যাবে দূরত্ব কমলে,
কত গুণ বাড়বে আগের তুলনা, মানে F1-এর চেয়ে F2 কত গুণ বেশি, আমাকে সেইটা বের করতে হবে। তো এটা খুব সিম্পল, দেখো আমরা কুলম্বের সূত্রটা ইউজ করব। প্রথম অবস্থায় আমরা কুলম্বের সূত্র অনুযায়ী F1-এর মান পাচ্ছি, দেখো K ইন্টু Q1 Q2, অবশ্যই মডিউলাস Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, অর্থাৎ দূরত্বের স্কোয়ার। দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ F2, সেক্ষেত্রে শুধু দূরত্বটা d/2 হয়েছে, অর্থাৎ K ইন্টু Q1 মডিউলাস Q2 মডিউলাস ডিভাইডেড বাই d/2 তার হোল স্কোয়ার। এখন দেখো আমাকে বলছে F2 F1-এর কত গুণ, তাহলে আমরা সিম্পলি F2/F1 বের করব। দেখো এটা করলে আমরা খুব সিম্পলভাবে পেয়ে যাব 4, জাস্ট ক্যালকুলেট করলেই তোমরা পেয়ে যাবে। তাহলে এখানে আমাদের উত্তর হলো 4 গুণ, অর্থাৎ F2 হচ্ছে F1-এর 4 গুণ, অর্থাৎ আমাদের এই সি অপশানটা উত্তর হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে।